Right. So how do we exactly distinguish stress and pressure? Pressure holo is given by the force that acts externally over the area of contact. মানে যতটুক জায়গা কন্ট্যাক্টে আছে এতটুক জায়গার উপরে প্রেসার এক্সার্টেড হয় এরিয়া অফ কন্ট্যাক্টে, whereas স্ট্রেস কি চিন্তা মানে কি চেষ্টা করে, স্ট্রেস চেষ্টা করে not the area of contact, cross sectional area যার উপরে তুমি স্ট্রেসটা এক্সার্ট করছো সেটার পুরো ক্রস সেকশনাল এরিয়া জুড়ে আইদার তুমি ওকে কম্প্রেস করার চেষ্টা করবা অর এক্সটেন্ড করার চেষ্টা করবা পুরো ম্যাটেরিয়ালটাকে। So that is the main difference between pressure and বলো স্যার কেউ যদি স্ট্রেস ইন্টেন্ড করে যদি প্যাসকেলে একটা কোয়ান্টিটি লিখে কেউ তো কনফিউজ হয়ে যেতে পারে, ভাবতে পারে যে এটা একটা প্রেসার। Of course, definitely. In fact, আমার ভ্যালুজও কিন্তু সেম আসবে না। I showed you the other day ডায়াগ্রামটা একে দেখাই দিছিলাম, আমি কি আরেকবার ডায়াগ্রাম একে দেখাই দিব? না স্যার, আমি বলছিলাম এটা কিভাবে ডিস্টিংগুইশ করব, যদি আমি একটা কোয়ান্টিটি লিখি যে এত প্যাসকেল, তো এটা তো ভাবতে পারে যে এটা প্যাসকেল যখন লিখবা তখন you write down the whole form যে stress is equal to এত প্যাসকেল or pressure is equal to এত প্যাসকেল। তুমি you don't just write এত প্যাসকেল, কিন্তু এত প্যাসকেল কি কোয়ান্টিটি তুমি তাকে কোয়ান্টিটিটা লিখে তারপর ইকুয়ালস টু সাইন দিয়ে তুমি ইকুয়েশন কমপ্লিট করো। এবার বুঝছো? জি স্যার। সিগমা is equal to এত প্যাসকেল লিখলেও তো স্যার হয়ে যায়, রাইট? হ্যাঁ। Next যাই, strain is the ratio of change in length to the original length. Mathematically strain হলো change in length by original length. আচ্ছা, ইয়াং মডুলাসে যাওয়ার আগে স্ট্রেন নিয়ে আরেকটা ছোট্ট জিনিস একটু দেখাই দেই, এটা লিখে রাখো। Give me a few seconds. কপিতে সবাই একটু লিখে রাখো এটা। হেডিং দাও ইভ্যালুয়েটিং স্ট্রেন। Heading দাও evaluating strain. দিছো? জি স্যার। আমরা আজকে দেখব স্ট্রেন কে কিভাবে ইভ্যালুয়েট করা যায়। লিখো, strain is often expressed in percentage. Strain is often expressed in percentage. জি স্যার লিখছি। Full stop. তারপর লিখো, for example, a strain of, for example, a strain of 3%. For example, a strain of 3% means, for example, a strain of 3% means for example, a strain of 3% means, write this down, epsilon is equal to 0.03. So এটা কি বললেন স্যার? A strain of 3%, for example, a strain of 3% means epsilon is equal to 0.03. এবার শুনছো? জি স্যার। For example, a strain of 3% means strain is equal to 0.03. এটা কোথার থেকে আসে, কিভাবে আসে, সবাই একটু check this out, everyone. Let's say I have a rigid support
স্যার হেডিংটা ইভালুয়েটিং স্ট্রেন ছিল না? ইভ্যালুয়েটিং স্ট্রেন, কারেক্ট। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি একটা ওয়্যার নিলাম, ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখি, ঠিক আছে? এই ওয়্যারটার অরিজিনাল লেন্থ let's say 100 সেন্টিমিটার। খুব কেয়ারফুলি খেয়াল করে দেখো, ওর উপর একটা ফোর্স এক্সার্ট করলা, ফোর্স এক্সার্ট করাতে ওয়্যারটা এক্সটেন্ড করলো। ফোর্স এক্সার্ট করাতে ওয়্যারটা এক্সটেন্ড করে ওর লেন্থ হয়ে গেল আমি একটু সবাইকে মিউট রাখছি 10 সেকেন্ডের জন্য। 10 সেন্টিমিটার আর একটা ফোর্স এক্সার্ট করাতে ওকে ওয়্যারটা এক্সটেন্ড করে হয়ে গেল লেটস সে 103 সেন্টিমিটার। এখন এই জিনিসটার থেকে যদি আমি স্ট্রেইন বের করতে চাই, স্ট্রেইন অ্যাজ উই অল নো চেঞ্জ ইন লেন্থ ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ, তাই না? সো হোয়াট ইজ মাই চেঞ্জ ইন লেন্থ হিয়ার? চেঞ্জ ইন লেন্থ কি হবে? 103 minus 100. So new length minus initial length করলে I get the change in length. তাহলে আমার চেঞ্জ ইন লেন্থ কত আসে? 3 divided by অরিজিনাল লেন্থ কত আসে? 100. এই যে ভ্যালুটা আসলো, এই ভ্যালুটাকে যদি এবার আমি পার্সেন্টেজে নিতে চাই, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কেমনে নেয়? Can anyone tell me? Anyone? How do you change a fraction into a percentage? Anyone? Anything at all? Guys, কেমনে নেয়? মাইক্রোফোনে বলো। স্যার ইনটু 100 into 100 করতে হয়। ইনটু 100 করলেই খেয়াল করে দেখো তো এই ভ্যালুটা কিসে আসবে তাহলে? পার্সেন্টেজে। আর ইনটু 100 যদি না করতা কি আসতো? 0.03। তাহলে এই পার্সেন্টেজে থাকলে পার্সেন্টেজ থেকে যখন আমি ডেসিমালে নিব I get the value of strain. সবাই সুন্দর করে এটা একটু কপি করে রাখো, কারণ প্রায় সময় আমি স্টুডেন্টদেরকে দেখি এটা কোনোভাবেই বুঝতে পারে না, মিক্স আপ করে ফেলে যে স্ট্রেন কিভাবে পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করা যায়। এটা একটু কপি করে রাখো এন্ড প্লিজ লেট মি নো কারো কোনো কনফিউশন আছে নাকি স্ট্রেন কে এই পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করাতে। স্যার স্ট্রেনকে কি অলওয়েজ পার্সেন্টেজে রাখবো নাকি যদি না, বলে না, দেয়? না, এরকম কোনো কথা নাই যে স্ট্রেনকে সবসময় পার্সেন্টেজে রাখতে হবে, বাট অনেক সময় এক্সামে স্ট্রেনকে পার্সেন্টেজে কোয়েশ্চেন দেয়, দিলে কনফিউজ হয়েও না, দিলে ইউ নো হোয়াট টু ডু, সেটা বলতেছি। আচ্ছা স্যার। স্যার আমাদের অলওয়েজ দুটো লেন্থ দিয়ে দিবে না ফাইনাল ইনিশিয়াল? আরেকবার, আমাদের অলওয়েজ দুটো লেন্থ কি দেওয়া থাকবে? আমাদের দুইটা লেন্থ দেওয়া থাকতে পারে, অথবা তোমাকে স্ট্রেইন দিয়ে রাইট লেন্থ বের করতে বলতে পারে। বেসিক্যালি এই যে তিনটা কোয়ান্টিটি, আই হ্যাভ স্ট্রেইন, আই হ্যাভ চেঞ্জ ইন লেন্থ, আই হ্যাভ অরিজিনাল লেন্থ, এই তিনটার যে কোনো দুইটা যদি দেওয়া থাকে ইউ ক্যান ফাইন্ড আউট দ্য থার্ড ওয়ান। থ্যাংক ইউ স্যার। গাইস কপি করা শেষ হলে আমাকে একটু জানাও। শেষ স্যার। রান স্যার। গুড। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করে দেখো, স্ট্রেইন যেহেতু সেম কোয়ান্টিটির রেশিও, আই রিপিট, সিন্স স্ট্রেইন ইজ দ্য রেশিও অফ দ্য সেম কোয়ান্টিটিজ, ইট ডাজ নট হ্যাভ আ ইউনিট। আমি যদি এটাও দেখি, দেখো তো 3% বলো অর 0.03, কোনো ইউনিট কিন্তু নাই।
বুঝছো? কোনো ইউনিট কিন্তু নাই। Strain does not have a unit. Next আসো Young modulus এ। Young modulus আমরা last ডেও দেখছি is the ratio of stress to strain. This is one of the ways of finding out the Young modulus. Guys, can you tell me the other way? Young modulus গ্রাফ থেকে কিভাবে বের করে? স্ট্রেস স্ট্রেন গ্রাফের কোন অ্যাসপেক্ট আমাকে Young modulus দিবে? Gradient দিবে। Exactly. Gradient of the straight section of the graph. পুরোটা বললে সবথেকে ভালো। The gradient of the straight section of the graph gives me Young modulus. Now, Young modulus জিনিসটা কি তাইলে? এটা অলরেডি দেখছি, is a measure of a stiffness of a material. The greater the Young modulus, the greater will be the stiffness. Or next day, even though spring constant and Young modulus both refer to the stiffness of the material, spring constant to our stiffness এর দিকে পয়েন্ট করে, Young modulus ও stiffness এর দিকে পয়েন্ট করে, বাট দুইটাকে তুমি চাইলেই কনফিউজ করে ফেলতে পারো। কিভাবে আমি ডিস্টিংগুইশ করব তাহলে? এই স্টেটমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। Spring constant remains constant for a specific sample of a given material. However, Young modulus remains constant for any sample of a given material. Spring constant শুধুমাত্র একটা specific sample এর জন্য constant. Different sample, even if they are of the same material, will have different spring constant. For example, a copper cylinder, copper rod, copper bar, এই তিনজনের কিন্তু spring constant different, but all of them will have the same value of Young modulus. যদি এক্সামে জিজ্ঞেস করে কেন they have the same value of Young modulus, এর আনসার কি দিবা? Made of the same material. Exactly, because all of these are made of the same material. Absolutely clear, guys? স্যার আমি যদি একটা কপার বারকে তিনটা পিস করে কেটে ডিফারেন্ট করি তাহলে কি সেম জিনিসই হবে? সেম জিনিস হবে। This is very similar to density. তুমি একটা কপার বারকে স্প্রিং কনস্ট্যান্টটা স্যার মানে সেম হবে না স্যার, বাট না, স্প্রিং কনস্ট্যান্ট সেম থাকবে না। নো, স্প্রিং কনস্ট্যান্ট will not remain the same. স্প্রিং কনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাবে। So the reason কি cross sectional area? Reason is not just the cross sectional area. দেখাই দিচ্ছি রিজনটা কি, একটু ওয়েট। একটা কোশ্চেন, বলো না। স্যার ধরেন একটা গোল্ড লিফ আর একটা গোল্ড বার, দুটোটার কি ইয়াং মডুলাস সেম? একটা গোল্ড লিফ আর একটা গোল্ড বার, জি স্যার। না, ইয়াং মডুলাস সেম হবে না। আমি বলছি তুমি কি বলছো, একটা গোল্ড লিফ বানানোর জন্য তুমি ওকে যেভাবে ভ্যালিয়েবিলিটি পয়েন্টটাকে অ্যাড্রেস করতেছো তখন কিন্তু আমার চেঞ্জ হয়ে যায়, ওর ডাইমেনশনস চেঞ্জ হয়ে যায়। কিন্তু তুমি যদি একদম পয়েন্ট অফ ফ্র্যাকচারে নিয়ে যেয়ে তখন দেখো তখন সেম থাকবে না। কিন্তু একটা গোল্ড লিফ যখন ইলাস্টিক লিমিট এক্সিড করো নাই তখন সেম থাকবে। ইয়েস অফ কোর্স, তখন আমার সেম। গোল্ড লিফটাকে তো তাহলে ওই যে ব্রেকিং পয়েন্ট অনেক এক্সটেন্ড করে এইজন্য ইয়াং মডুলাস সেম থাকে না। এই জন্য সেম থাকে না, বিকজ ইটস অলমোস্ট এট দ্য ভার্জ অফ ইটস ব্রেকিং পয়েন্ট। ঠিক আছে। লাস্ট দিন আমরা গ্রাফসও কম্পেয়ার করে দেখছিলাম যে ফোর্স এক্সটেনশন গ্রাফ আর স্ট্রেস স্ট্রেইন গ্রাফের শেপটা কেন অলমোস্ট সেম থাকে। কেন সেম গাইস? বিকজ ফোর্স এক্সটেনশন গ্রাফে look at the two variables, force and extension are the variable. Stress strain গ্রাফে আমার ক্রস সেকশনাল এরিয়া কনস্ট্যান্ট, ইনিশিয়াল লেন্থটাও কনস্ট্যান্ট। তাহলে এই গ্রাফের জন্য what are the variables? Force and extension are the variables. Now, even though the two graphs are for different quantities, they have similar shapes. যদিও দুইটা different quantityর জন্য কিন্তু ওদের shape similar. This is because stress strain graph, if the cross sectional area and the original length of the material remain constant, the only two variables are force and extension. এই জায়গায় আমার force and extension variable, এই জায়গাতে আমার force and extension variable. Is it clear everyone? Yes sir. জি স্যার। Okay, last দিন একটা quick review করে নেই। The gradient of the stress strain graph gives the Young modulus. আচ্ছা guys, stress strain graph, this is also a stress strain graph. এই গ্রাফের পুরাটা আমাকে Young modulus দিবে?
Gradient. No, sir. Straight line. A থেকে B এটা পর্যন্ত। একটু এনশিওর করো লেখার সময় প্লিজ রাইট দিস যে gradient of the straight section of the stress strain graph gives the Young modulus. The steeper the graph, the greater the gradient, and therefore the greater the Young modulus. আমার গ্রাফ যত বেশি স্টিপ হবে তত greater হবে Young modulus এর ভ্যালু আর তত স্টিফ হবে আমার ম্যাটেরিয়ালটা। নেক্সট, the area under the stress strain graphs gives the energy density. That is the energy per unit volume of the material. Energy density is a measure of the toughness of a material. This is illustrated below. A toughness, hardness, strength, এই জিনিসগুলা আমাদের আর নতুন সিলেবাসে নাই। এগুলাকে বলা হয়তো properties of materials. We don't have properties of materials in our syllabus anymore. বাট তারপর আমি লেকচারে দিয়ে রাখছি, তোমাদের যদি কারো আর্কিটেকচার বা এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা থাকে এই জিনিসগুলো তোমার লাগবে, ইউনিভার্সিটিতে উঠলে লাগবে, এই জন্য আমি জাস্ট রেখে দিচ্ছি। প্লাস আগের সিলেবাসে ছিল, এই জন্য আমি ডিলিট করি নাই। দেখো আমি যদি লিখি এরিয়া আন্ডার দ্য গ্রাফ, আমি এটা একটু বুঝাই বলি কিভাবে হয়। Let's say you have a stress and a strain graph. তুমি স্ট্রেট সেকশন পার্টের বা এতটুকু পার্টের আন্ডারের এরিয়া বের করতে চাচ্ছ। এই গ্রাফটার আন্ডারের এরিয়া বের করতে চাচ্ছ, তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু একটা ট্রায়াঙ্গেলের এরিয়া কি হয়, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। হাফ ইন্টু বেস ইন্টু হাইট করলে হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেইন। হাফ হাফের জায়গায় থাকবে স্ট্রেস কি, ফোর্স পার ইউনিট এরিয়া, স্ট্রেইন হলো এক্সটেনশন বাই অরিজিনাল লেন্থ। তুমি যদি fx কে মাল্টিপ্লাই করো, ফোর্স একটা সার্টেন ডিসপ্লেসমেন্ট কজ করাইলো, তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট আমাকে কি দেয় এভরিওয়ান? What does force and Work displacement done. gives us? Work done. আর area into length, cross sectional area into length, এটা আমাকে কি দেয়? Volume. ভলিউম। এক্স্যাক্টলি। তাহলে উপরে হলো আমার ওয়ার্ক ডান, নিচে হলো ভলিউম। ওয়ার্ক ডান মানে হলো এনার্জি স্টোরড, এনার্জি পার ইউনিট ভলিউম। তার মানে এই স্ট্রেস স্ট্রেইন গ্রাফের আন্ডারের এরিয়া আমাকে দেয় এনার্জি পার ইউনিট ভলিউম। এখন mass divided by volume হলো mass density, যে একটা ভলিউমে কতটুকু mass আছে, আর এনার্জি পার ভলিউম পার ইউনিট ভলিউম, তাহলে আমার কি হয়ে যাবে এনার্জি ডেনসিটি। তার মানে এতটুকু স্পেসিফিক ভলিউমের ভিতরে আমি কতটুকু এনার্জি স্টোর করতে পারবো। এবার এনার্জি ডেনসিটির মিনিংটা বুঝতে পারছো সবাই? জি স্যার। Yes, sir. গুড। স্যার কতটুকু এনার্জি স্টোর করতে পারবো, এটা কি একটা ব্যাটারির দিকে মানে ব্যাটারির সাথে কম্পেয়ার করা যায়? না স্যার, ব্যাটারির সাথে একদমই কম্পেয়ার করা যায় না, বিকজ ব্যাটারি যে এনার্জিটা স্টোর করতে পারে সেটা হলো আমার কেমিক্যাল এনার্জি। কোন ফর্মে আছে সেটাও কিন্তু আমার খেয়াল রাখতে হবে। জাস্ট র্যান্ডমলি সেইং যে কতটুকু এনার্জি স্টোর, দ্যাট ওয়ন্ট হেল্প, রাইট? আই হ্যাভ টু স্পেসিফাই যে ব্যাটারি কোন টাইপ অফ এনার্জি স্টোর করে। গাইস উই নো দিস, রাইট? ব্যাটারি একটা কি টাইপের এনার্জি স্টোর করে বলো তো আমাকে? Let's say I do have a battery. কেমিক্যাল। Chemical energy, exactly. A battery stores chemical energy. I had a battery right here. এখন দেখতেছি না। Anyway, so একটা ব্যাটারি স্টোর করে কেমিক্যাল এনার্জি, কিন্তু একটা ম্যাটেরিয়াল এটাকে যদি তুমি স্ট্রেচ অথবা কম্প্রেস করো, ক্যান ইউ আইডেন্টিফাই ও কি টাইপ অফ এনার্জি স্টোর করবে? এনিওয়ান? What type of energy will a material store? Elastic potential energy. Elastic potential energy, or there is another name for it. আরেকটা নাম আছে। Anyone? It is also called elastic strain energy. So elastic potential energy bola jay, or you can also call it elastic strain energy. So these are not the same types of energies. রাবার ব্যান্ডের জন্য গ্রাফ লাস্ট দিন আমরা এটা দেখে ফেলছি, for both loading and unloading. This is what the graph of mild steel looks like. In fact, I showed you একটা loading graph, right? একদম actual simulation এ যদি আমি একটা mild steel কে লোড করতে থাকি তখন this is how it's going to behave. High carbon steel এ
এই এক্সট্রা পার্ট গুলো নাই, একটা পয়েন্টে যে ও জাস্ট ব্রেক করবে। আর কপার তো কপারের মতোই, একদম শুরুতে খুব অল্প একটু সময়ের জন্য আমার হুক স্টপে করে, তারপরে পুরো গ্রাফটা কার্ভ থাকে। আর এই পয়েন্টস গুলো we had already seen in the last class. এইটা একটু আমরা এখন ক্লাসে করব, প্লিজ দেখো, অ্যানসারটা দেখো না, জাস্ট কোশ্চেনটা দেখো। সবাই কোশ্চেন দেখতে পারতেছো? Yes, sir. দেখো, a steel wire of diameter 4 millimeter, একটা steel wire যেটা diameter নাকি 4 millimeter and length 30 meter is suspended from an overhead crane and a load of 1500 Newton is suspended from its free end. The Young modulus of the material is 210 times 10 to the power 9. It is assumed that the proportionality limit of the wire is not exceeded. আর আমাকে কি করতে বলছে? Calculate the extension of the wire. একটা সেকেন্ড দাও। পুরোটা একবারেও করা যায়, কিভাবে পুরোটা একবারে করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, খুব কেয়ারফুলি একটু খেয়াল করে দেখো। আমি যদি ইয়াং মডুলাসের ইকুয়েশনটাতে চলে যাই, রাইট, the equation of Young modulus is Young modulus is equal to stress by strain. স্ট্রেস কে ব্রেকডাউন করি, স্ট্রেস মানে হলো ফোর্স পার ইউনিট এরিয়া, পার মানে হলো ডিভাইডেড বাই স্ট্রেইন মানে হলো এক্সটেনশন বাই অরিজিনাল লেন্থ। এই জিনিসটাই যখন আমি আরেকবার লিখবো, নিচের পার্টটা ফ্লিপড হয়ে যাবে, উল্টায় যাবে, তখন দেখতে কেমন হবে দেখি, ফোর্স পার ইউনিট এরিয়া ওর জায়গায় টাইমস এটা যদি উল্টায় যায় তাহলে কি হবে, লেন্থ Divided by change in length. বাই চেঞ্জ ইন লেন্থ। আচ্ছা, এখন আমি ইকুয়েশনটাতে চলে যাই, E is equal to F by A times L by del X। এই ব্রেকডাউনটা তোমাকে অনেক 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 হেল্প করবে ইউনিট 1 এ তো ডেফিনেটলি, কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি এটা তোমাকে হেল্প করবে ইন ইউনিট 3। ইউনিট 3 তে সবথেকে বেশি হেল্প করবে। আর এটার ইউনিট একটু ভুল আছে, দ্য Young's modulus of the material is 210 times 10 to the power 9 Newton per meter squared. নিউটন না, নিউটন পার মিটার স্কয়ার্ড হবে। আচ্ছা, কি কি জিনিস জানি, ইয়াং মডুলাস এর ভ্যালু জানি, তো ভ্যালুটা বসায় দেই, 210 টাইমস 10 টু দ্য পাওয়ার 9। জাস্ট মাথায় রাখো ইয়াং মডুলাস এর ভ্যালুস গুলো অনেক লার্জ হয়, তো তোমার যদি ক্যালকুলেট করে একটা লার্জ ভ্যালু আসে তুমি বলবা 10 টু দ্য পাওয়ার 9, এটা তো আমার মেবি ভুল আসছে। নো, প্লিজ ডোন্ট বি অ্যালার্মড, জাস্ট কিপ ইন মাইন্ড যে একটা ম্যাটেরিয়ালের ইয়াং মডুলাস এর ভ্যালু এরকম লার্জ ভ্যালু আসে, পাওয়ার অফ 10, পাওয়ার অফ 9 এরকম রেঞ্জে ভ্যালুস আসে। is equal to, আমি ফোর্স কতটুকু এক্সার্ট করলাম, 1500 নিউটন, ফোর্স এক্সার্ট করলাম আমি 1500 ডিভাইডেড বাই এরিয়া কত আমার 1.25 টাইমস 10 টু দ্য পাওয়ার -6। স্যার এটা 12.5 -5 হবে। ও সরি 12.5।
ওকে, এরিয়া বের করলাম টাইমস লেন্থ কত আমার, লেন্থের ভ্যালু ইজ গিভেন 30 মিটার ডিভাইডেড বাই এই এক্সটেনশনটাই তো আমাকে বের করতে বলছে del x. All you have to do is just take del x, make del x the subject of the equation. তাহলে del x যদি ওই পারে পাঠিয়ে দেই, del x is equal to del x এর জায়গায় ইয়াং মডুলাসটাকে বসায় দাও 1500 যেখানে ছিল divided by 12.5 times 10 to the power minus 6 times 30 জায়গায় divided by ইয়াং মডুলাস এখানে চলে আসলো 210 times 10 to the power 9. এটা করে বলো তো আমাকে কত আসে ভ্যালুটা এভরিওয়ান? 0.017. 0.017. জি স্যার। যেহেতু এক্সটেনশন বের করতে বলছে, এক্সটেনশনের ইউনিট কি হবে আমার এভরিওয়ান? মিটার। মিটার, এক্স্যাক্টলি মিটারই তো। না 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 দেখছো এটা আসবে আমার মিটারে। এটাকে যদি আমি 2SF এ রাউন্ড অফ করি, guys, if I round it off into 2 or এটা যদি মিলিমিটারে নিয়ে যাই 0.017 এর পর আর কিছু আসে? স্যার 1 আসে, সো 117 হবে, 17 মিলিমিটার। ওইটাই তুমি একবারে করছো দেখে এই ভ্যালু আসছে, আর তুমি যদি এরকম স্টেপ বাই স্টেপ করতা তখন তোমার এটা আসতো। দিস ইজ ফাইন, ডোন্ট ওয়ারি। অর মিটার থেকে মিলিমিটার কিভাবে কনভার্ট করে, বড় থেকে ছোট ইউনিটে কনভার্ট করতে গেলে ইনটু 1000, 1 2 3 অর 17 মিলিমিটার। আমি তো পুরোটা একবারে করছি, বাট এখানে দেখাইছে যে স্টেপ বাই স্টেপ করা হয়েছে। You don't have to refer to this, তুমি পুরোটা একবারই করতে পারো, like the way I have shown. এটাতে কারো প্রবলেম থাকলে প্লিজ এখনই জিজ্ঞেস করে ক্লিয়ার আপ করে নাও। সবাই ক্লিয়ার? ক্যালকুলেশনটা ইয়াং মডুলাসের একটা কোশ্চেন ছিল, বলো না। স্যার এপসিলনটাকে আমি কি ডাইরেক্টলি এই ফর্মুলাটা ইউজ করে ফেলতে পারি, নাকি আমার ডেরিভেশনটা দেখানো লাগবে যেটা কিভাবে আসলো? ডেরিভেশন দেখানো লাগবে না, ক্যালকুলেশন কোশ্চেনের জন্য আই ডোন্ট হ্যাভ টু শো এনি ডেরিভেশন। আমাকে যদি কোশ্চেন বলে ক্যালকুলেট, আই ডোন্ট হ্যাভ টু শো এনি ডেরিভেশন, নট এট অল। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। বুঝছো? ক্যালকুলেট বলছে দেখে আমার কোনো ডেরিভেশন দেখানো লাগবে না। ওকে, আজকে আমরা আমাদের বইতে যাব একটু। বইতে স্ট্রেস স্ট্রেইনের অ্যানালাইসিসটা একটু আমাদের দেখতে হবে। From the definition of Young modulus, the stress should be proportional to the strain if a material is undergoing elastic deformation. Of course, elastic deformation পর্যন্ত আমার stress strain-এর সাথে proportional থাকবে. Therefore, we should get a straight line graph if we plot stress against strain. When this is done, we do find a straight line relationship for small stresses. অল্প স্ট্রেসের ভ্যালুর জন্য এটাই আমি পাই। Once the limit of proportionality is passed, the internal structure of the material starts to behave differently. আমার পুরো স্ট্রাকচারই চেঞ্জ হয়ে যায়, molecular arrangementও চেঞ্জ হয়ে যায়। This means that the graph starts to curve. এবার কিন্তু আর গ্রাফ স্ট্রেট লাইন থাকে না, গ্রাফ কার্ভ হওয়া স্টার্ট করে। Depending on the material under test, the graph will go through various phases as the molecular structure of each material determines its response to increasing stress. Eventually, the stress will become too great and the material will fracture. এটা আমরা দেখছি যে কিভাবে একটা পয়েন্টের পরে পুরোপুরি ব্রেকডাউন করে। At this point, the line on the graph must end as no further data can be obtained. এখানে যেহেতু থেমে গেল, তুমি যদি কম্পিউটার সিমুলেশনে দেখো, দেখবো হঠাৎ করে এরকম একটা ইয়ে চলে আসছে, ডটেড লাইন। তার মানে কি, ম্যাটেরিয়াল ব্রেক করছে, এখন ফোর্সের ভ্যালু ম্যাটেরিয়ালের উপরে, ইন আদার ওয়ার্ডস স্ট্রেসের ভ্যালু 0, তার কারণ ওকে আর এক্সটেন্ডই করা যাবে না, ব্রেকই করে ফেলছে পুরোপুরি। The line on the graph must end as no further data can be obtained about the material. It cannot withstand higher stresses, so the graph cannot be plotted any further.
দুইটা রিজিয়ন নিয়ে কথা হচ্ছে, খেয়াল করে দেখো তো। একটা হলো আমার ইলাস্টিক রিজিয়ন, একটা হলো প্লাস্টিক রিজিয়ন। গাইজ রেড লাইনটা যতটুকু পর্যন্ত আছে দ্যাট ইজ মাই ইলাস্টিক রিজিয়ন। তারপরে উই মুভ অন টু প্লাস্টিক রিজিয়ন। তুমি কি এই দুইটা রিজিয়নের ডিসটিংগুইশ করতে পারতেছো সবাই? কি হইতেছে এই দুইটা রিজিয়নে? Yes, sir. ইলাস্টিক রিজিয়ন পর্যন্ত তুমি ফোর্স দিয়ে যদি ফোর্স রিমুভ করে দাও, আই রিপিট, ইলাস্টিক লিমিট পর্যন্ত ফোর্স দিয়ে যদি তুমি ফোর্সটাকে রিমুভ করে দাও, the material will go back to the original position. But plastic region once you enter, এরপরে যদি ফোর্স রিমুভ করো, জীবনে কি আবার অরিজিন এসে থামবে? No, sir. It will end with a permanent extension. Permanently ও extended হয়ে থাকবে। Now, জি স্যার বলেন। স্যার বি টু সি কি হচ্ছে একটু বুঝাতে পারবেন? আচ্ছা, এই পয়েন্টগুলোর নাম তো আগে আইডেন্টিফাই করি। এ বি সি এর নামগুলো আগে আইডেন্টিফাই করি। হোয়াট ইজ এ? স্যার প্রপোর্শনালিটি। limit of proportional. আগে এতে আসি। এ হলো limit of proportionality or proportionality limit ও লিখতে পারো তুমি। B is the elastic limit and C এর নাম বলতে পারবা? yield point. Yield point. Yield point. আচ্ছা, লিমিট অফ প্রপোর্শনালিটি এটা কিন্তু তোমাকে আইজিসিএসসি থেকে ইউ নো দিস আইডিয়া। গাইস খুব কেয়ারফুলি খেয়াল করে শোনো, যেহেতু আমি বলতেছি লিমিট অফ প্রপোর্শনালিটি, তার মানে এই পয়েন্ট পর্যন্ত বা এই ফোর্স পর্যন্ত আমি প্রপোর্শনালিটি মেইনটেইন করতে পারতেছি। when I say proportional, কার সাথে কে প্রপোর্শনাল? can you identify this part everyone? who is proportional to ফোর্সের whom? সাথে এক্সটেনশন। Force against Exactly. extension. ফোর্সের সাথে এক্সটেনশন অথবা স্ট্রেসের সাথে স্ট্রেইন আমার প্রপোর্শনাল, বিকজ ইউ হ্যাভ আ স্ট্রেট লাইন রিলেশনশিপ। এরপরে গ্রাফটা হালকা একটু কার্ভ করে, তার মানে কি এখন আর প্রপোর্শনাল নাই, বাট স্টিল ইট ইজ বিহেভিং ইলাস্টিক্যালি। বি পর্যন্ত কিন্তু ইলাস্টিক্যালি বিহেভ করে, তার মানে কি বিতে হুকস ল অবে করতেছে না। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট এভরিওয়ান, প্লিজ এটা মাথায় ঢুকাও। বিতে ইলাস্টিক্যালি বিহেভ করবে, বাট বিতে হুকস ল অবে করবে না। তার মানে কি তুমি যদি বি পর্যন্ত ফোর্স দিও, দেখো তো বি পর্যন্ত আমার পয়েন্টসটা কি রেড পার্ট নাকি ব্লু পার্ট? খেয়াল করে দেখো তো এভরিওয়ান। আপ টু বি ইজ Red রেড part. রেড পার্ট। রেড পার্টটাকে আমি কি রিজিয়ন বলতেছি? রেড পার্টটাকে উই আর Elastic region. রেফারিং টু ইট অ্যাজ দ্য এক্স্যাক্টলি ইলাস্টিক রিজিয়ন। তার মানে কি যে বি পর্যন্ত ও ইলাস্টিক্যালি বিহেভ করবে, তার মানে বি পর্যন্ত ফোর্স দিয়ে যদি তুমি ফোর্সটাকে রিমুভ করে দাও, the material will go back to the original position, আর একদম ওর অরিজিনে চলে আসবে। বি পর্যন্ত ফোর্স দিয়ে রিমুভ করে দিল। বাট এই জন্যই এটাকে আমি ইলাস্টিক লিমিট বলতেছি। ইলাস্টিক লিমিট মানে হলো এই পয়েন্ট পর্যন্ত, ল্যাঙ্গুয়েজটা খেয়াল করে দেখো, এই পয়েন্ট পর্যন্ত the material behaves elastically, বাট যখনই তুমি এই পয়েন্ট ক্রস করলা, আর ক্রস করা মাত্রই ইউ রিচ সি। সি কে বলি আমি ইল্ড পয়েন্ট। আমি লাস্ট দিন বলছিলাম তোমাদেরকে, গাইস ক্যান ইউ গিভ দ্য ডেফিনিশন অফ ইল্ড পয়েন্ট ইন দ্য চ্যাট বক্স? মুখে বলো না কেউ, আমি একটু শুনতে চাই। আমাকে একটু চ্যাট বক্সে ইল্ড পয়েন্টের ডেফিনিশন বলতে পারবা? প্লিজ ডোন্ট লুক ইট আপ, কিছু দেখো না, তোমার মেমোরিতে যতটুকু আছে সেটা একটু লিখো। তোমার মেমোরিতে যতটুকু আছে একটু লিখো, আমি লাস্ট দিন বলছিলাম তোমাদেরকে এটা। তামজিদ লিখছো, গুড, এটা দেখতে যাচ্ছিলাম, ভেরি গুড। বাকিরা কি লিখো? আপনাদের জিজ্ঞেস করছিলাম স্যার, আমারই অ্যানসার দিছিলেন এটা। ও আচ্ছা আচ্ছা। মাশিয়াত লিখছো, বাট এটা কিন্তু ডেফিনিশন হলো না, দিস মাইট বি আ ডেসক্রিপশন, যে ওর মলিকুলার ইন্টিগ্রিটি ব্রেক করা স্টার্ট করে, রাইট? দ্যাটস ফাইন, বাট দিস ইজ নট দ্য ডেফিনিশন অফ ইল্ড পয়েন্ট। তুমি কিন্তু ইল্ড পয়েন্টের একটা ফিচার বললা, একটা ডেসক্রিপশন দিলা মাত্র। বাকিরা কেউ বলতে পারবা?
এবার ঠিক আছে মাসিয়াত, ইটস বেটার নাও, যেটা লিখছো ইটস গুড। এনিওয়ান এলস? আচ্ছা লিখছো অনেকেই, এখন আমার কথা শোনো। Yield point is the point beyond which, I repeat, yield point is the point beyond which there is a large increase in strain for little or no increase in stress. There is a large point beyond which, এই পয়েন্টটার পরে কি হচ্ছে খেয়াল করে দেখি। আমি যদি একটু এদিকে যাই, এটাও আমার yield পয়েন্টের পরে। তুমি যদি খেয়াল করে দেখো এই সাইডটা, এতটুকু জায়গা দেখি পয়েন্ট বিয়ন্ড হুইচ বলছে না, তাহলে লেটস লুক এট দিস পার্ট। আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত স্ট্রেস কতটুকু বাড়াইলাম দেখো, এতটুক। এতটুক স্ট্রেস বাড়ানোতে আমার স্ট্রেইন কতটুকু বাড়লো? গাইস দেখো তো, বুঝতে পারতেছো নাকি? তুমি দেখো আমি স্ট্রেস কতটুকু বাড়াইলাম, আর আমার স্ট্রেস বাড়ানোর কারণে স্ট্রেইন কতটুকু বাড়লো। ঠিক আছে, there is, হ্যাঁ স্যার বলেন না। স্যার সি এর পরেই তো আমাদের yield পয়েন্টটা স্টার্ট হয়ে গেছে, রাইট? C is the yield point. C এর পর থেকে পয়েন্ট অফ নো রিটার্ন। ঠিক আছে, C is the yield point, যে একবার এখানে রিচ করছো মানে হলো যে প্লাস্টিক রিজনে চলে আসছো, এবার আর জীবনও তুমি আগের পজিশনে যেতে পারবে না। C এর পরে yield পয়েন্ট না, C is the yield point, তার মানে C এর থেকে প্লাস্টিক ডিফরমেশন স্টার্ট হয়ে গেছে। একটা কোয়েশ্চেন, বলো। এ থেকে বি তে মেটেরিয়ালতে কি চেঞ্জেস আসে? জাস্ট লেন্থ ইনক্রিজ করে ফোর্স দেওয়ার কারণে। লেন্থ ইনক্রিজ করে আর ওটা টেম্পোরারিলি শেপ চেঞ্জ করে? টেম্পোরারিলি শেপ চেঞ্জ করে, ইয়েস টেম্পোরারিলি, এই সেন্সে যদি তুমি ফোর্সটাকে রিমুভ করে দাও, দ্য ম্যাটেরিয়াল উইল রিটার্ন টু ইটস ইনিশিয়াল পজিশন, ওই সেন্সে ইয়েস। তাহলে বুঝছো? বাট তাহলে এটা লিমিট অফ প্রপোর্শনালিটি ফিচার্স তুমি এর কথা বললো না? দিস এ থেকে বি পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এ থেকে বি বলছো, মাই ব্যাড, আমি জাস্ট এ ভাবতেছিলাম। এ থেকে বি এর পার্টটাতে কি হচ্ছে, এ থেকে বি তে তুমি গ্রাফটার দিকে খেয়াল করে দেখো, ইজ ইট আ স্ট্রেট লাইন? এ থেকে বি, নো ইটস নট, কার্ভ। কিন্তু এ থেকে বি কার্ভ মানে কি, যে এখন স্ট্রেস আর স্ট্রেইন প্রপোর্শনালি বিহেভ করতেছে না, বাট ম্যাটেরিয়ালের ইন্টিগ্রিটি এখনো ধরে রাখছে। তার মানে তুমি যদি ফোর্স রিমুভ করে দাও, ইট উইল স্টিল রিটার্ন টু দ্য ইনিশিয়াল পজিশন। বি থেকে সি কি সেটা তুমি জিজ্ঞেস করতে পারো। বি থেকে সি এর এই গ্যাপটা আরো অনেক কম, ইটস লাইক দিস, যে এটা বি আর এটা সি, বি ক্রস করা মাত্রই তুমি সি তে চলে আসো। কিন্তু এটা দেখানোর জন্য আমরা একটু গ্যাপ দিয়ে দেখাই যেন আমরা ডিস্টিংগুইশ করতে পারি। বি থেকে সি টা ইজ আ ভেরি স্মল গ্যাপ, যে ইলাস্টিক লিমিটের ঠিক পরে আমার ইল পয়েন্ট চলে আসে। এবার ক্লিয়ার? তাহলে এ থেকে বি তে কোনো টেম্পোরারিলি ডিফর্ম করে না? এ থেকে বি তে অবশ্যই ডিফর্ম করতেছে তো, খেয়াল করে দেখো, যখনই স্ট্রেইন, whenever you have a value of strain, it is undergoing deformation. এতেও ডিফরমেশন আন্ডারগো করে, বি তেও ডিফরমেশন আন্ডারগো করে, বাট এ পর্যন্ত হুকস ল অবে করে, এরপরে হুকস ল অবে করে না। ডিফর্ম ঠিকই হচ্ছে, অবশ্যই ডিফর্ম হচ্ছে, বাট হুকস ল অবে করতেছে না। কিন্তু ডিফরমেশনটা কি টাইপের, ইলাস্টিক নাকি প্লাস্টিক? ইলাস্টিক ডিফরমেশন। না না প্লাস্টিক না তো, ইলাস্টিক। বি পর্যন্ত ইলাস্টিক ডিফরমেশন, বি এর পরে যে আমার প্লাস্টিক ডিফরমেশন হয়ে যায়। এবার বুঝতে পারছো? জি স্যার। খুব তাড়াতাড়ি লাস্ট দিনও দেখছি আমরা, জাস্ট বই থেকে পয়েন্টগুলো একটু দেখে নিই কুইকলি। ইন দ্য স্ট্রেট লাইন পোর্শন ফ্রম দ্য অরিজিন টু পয়েন্ট এ, the metal extends elastically and will return to its original size and shape when the force is removed. The gradient of the straight portion of the graph is equal to the Young modulus. Of course, এই পার্টটা আমাকে Young modulus দিবে।
Point A is the limit of proportionality. Slightly beyond this point, the metal may behave elastically, but it cannot be relied upon to increase strain in proportion to stress. B is the elastic limit. Beyond this point, the material is permanently deformed and will not return to its original size. মানে এই পয়েন্ট পর্যন্তই শুধুমাত্র ও ইলাস্টিক্যালি বিহেভ করবে। আর দেখো তো বিয়ন্ড দিস পয়েন্ট বলছে, তার মানে এই পয়েন্টের পরে, গেস হোয়াট, এই পয়েন্টের পরে আমার কি চলে আসে, সি, which is my yield point, beyond which the material undergoes a sudden increase in extension as its atomic structure is significantly reorganized. কিন্তু এই সব বগিচুগি লিখলে এক্সামে তো মার্ক দিবে না। এক্সামে you have to be really 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 precise. এক্সামে শুধুমাত্র কোন জিনিসটা মার্ক দিবে, it is the point beyond which, আবারও বলতেছি, it is the point beyond which there is a large increase in strain for little or no increase in stress. Guys, এবার কি মেমোরাইজ করতে পারছো সবাই পুরোপুরি? জি স্যার। স্যার এটা তো উল্টা করেও বলতে পারবো না? না Yes, স্যার, উল্টা করে morning. বলতে পারবো না। উল্টা করে কেন বলতে পারবো না বলো তো? Because between stress and strain, try and identify which one is the dependent variable and which one is the independent variable. কার কারণে কোনটা চেঞ্জ হচ্ছে, স্ট্রেসের কারণে স্ট্রেইন নাকি স্ট্রেইনের কারণে স্ট্রেস? তুমি বলো। স্ট্রেনের কারণে স্ট্রেস। রিয়েলি? স্ট্রেসের কারণে স্ট্রেন। স্ট্রেসের কারণে স্ট্রেইন। স্ট্রেন তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল স্যার, এক্স অ্যাক্সিস আছে। এটা আমি অনেকবার বলছি, লাস্ট ক্লাসেও বলছি, এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দেখে উই ক্যান নেভার সে কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট। হ্যাড দ্যাট বিন দ্য কেস, তাহলে তো আমাদের দুনিয়ায় কোনো ভিআই গ্রাফ থাকতো না। আমরা কারেন্ট আর ভোল্টেজের গ্রাফ অনেক সময় ভিআই গ্রাফ দেখি না। তুমি আমাকে বলো বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট, দিস ইজ আ ভেরি কমন গ্রাফ, আর এই গ্রাফের গ্রেডিয়েন্ট আমাকে দিবে রেজিস্ট্যান্স, দ্যাটস ফাইন, বাট ভিআই গ্রাফ তুমি ও লেভেল থেকে দেখে আসতেছো, right? So between voltage and current, can you identify which one is the dependent and which one is the independent variable? Voltage আর কারেন্টের জন্য স্যার ভোল্টেজকে আমরা ইন্ডিপেন্ডেন্ট বলে থাকি। ভোল্টেজ বলে থাকি না, ভোল্টেজ ইজ অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট এন্ড ভোল্টেজের উপরে কারেন্ট ডিপেন্ডেন্ট, বাট এইখানে ভোল্টেজ কোন অ্যাক্সিসে দিছি, ওয়াই অ্যাক্সিসে। কেন? তোমার লজিক অনুযায়ী তো ভোল্টেজকে সবসময় আমার এক্স অ্যাক্সিস দিতে হবে। দিস ইজ জাস্ট আ কনভেনশন, দিস ইজ নট আ রুল। বুঝতে পারছো? বুঝতে পেরেছি, আচ্ছা থ্যাংক ইউ স্যার একটা কোশ্চেন ছিল। বলো না। স্যার এই টপিক রিলেটেড সব কোশ্চেনে কি ইন টার্মস অফ স্ট্রেস এন্ড স্ট্রেন অ্যানসার দেওয়া লাগবে? আমি যেমন ফোর্স এন্ড এক্সটেনশন নিয়ে বলছি স্যার, ওটা কি ভুল হবে দিলে? না, ভুল হবে না, কিন্তু যদি আমার গ্রাফ দেওয়া থাকে স্ট্রেস স্ট্রেইন, মোর অ্যাপ্রোপ্রিয়েটলি স্ট্রেস স্ট্রেন দিয়ে অ্যানসার করাটা বেটার। আচ্ছা স্যার। বুঝছো? স্যার স্ট্রেস ইন্ডিপেন্ডেন্ট জি, স্যার। হইতেছে বিকজ আমার ইউজুয়ালি আমরা স্ট্রেসের জায়গায় ফোর্সটা নিতেছি এই কারণে। রাইট, সি পর্যন্ত দেখলাম। এবার লেটস টেক আ লুক এট ডি এন্ড ই। এটা অলরেডি আমার লেকচার শিটেও দেখছো তুমি লাস্ট দিন। দিস ইজ সামথিং উই হ্যাড সিন ইন আওয়ার লেকচার শিট। এই যে ডি আর ই পয়েন্ট, ডিটা কি রিপ্রেজেন্ট করে? highest possible stress within this material, and this is called ultimate tensile stress or UTS, যে এর থেকে বেশি ভ্যালু আর নিতে পারে না। আর পয়েন্ট ইটা হলো আমার ব্রেকিং স্ট্রেস, যে এই পয়েন্টে, যে পয়েন্টে ও ব্রেক ডাউন করবে। দিস ইজ দ্য আইডিয়া। এখন আমরা একটু এই জায়গায় দেখি, এই জায়গায় যে ক্যালকুলেট করলাম, দেয়ার ওয়াজ অ্যান অ্যাজাম্পশন, খুব ইম্পর্টেন্ট গাইজ, একদম লাস্ট পার্ট খেয়াল করে দেখো, আই নিড আ মিনিট অর টু। In this question, sorry, in questions involving stress strain, we assume that the cross-sectional area remains constant. However, in reality, the cross-sectional area may increase or decrease. Guys, can you tell me increase কখন করতে পারে, decrease কখন করতে পারে? মানে আমি compression আর extension এর উপর বেস করে, can you identify increase কখন করবে আর decrease কখন করবে? Anyone? টেনসাইল ফোর্স দিলে তো অবভিয়াসলি ইনক্রিজ করতে পারে, আর টেনসাইল ফোর্স দিলে ইনক্রিজ করবে, এটা বললা? ডিক্রিজ করবে। ডিক্রিজ করবে। টেনসাইল আচ্ছা, ফোর্স হ্যাঁ, দিলে হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, ডিক্রিজ করবে। রাবার তো ব্যান্ড উইথটা কমে যাচ্ছে যে এই কারণে? হ্যাঁ, ডায়ামিটার কমে যাচ্ছে। তুমি কোনো কিছুকে স্ট্রেচ করতে থাকলে ইট বিকামস ন্যারোয়ার এন্ড ন্যারোয়ার, রাইট? স্যার কিন্তু রাবার আমরা ব্যান্ড যেরকমটা করলে স্যার, রাবার ব্যান্ড যেরকমটা করে এক্স্যাক্টলি, বাট আমরা ক্যালকুলেশনসে অ্যাজিউম করে নেই যে আমার ক্রস সেকশনাল এরিয়াটা কনস্ট্যান্ট থাকবে। এখন খেয়াল করে দেখি তো গাইস, try to figure out how a change in cross-sectional area,
changes the calculated value of the young modulus. তো ও যদি অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যায় এরিয়াটা, তাহলে আমার ইয়াং মডুলাসের ভ্যালুকে কিভাবে এফেক্ট করবে আমি পুরোটা ডিরাইভ করে তখন একবার দেখাইছি, এখনো দেখাই দিলাম। সো আমার যদি ক্রস সেকশনাল এরিয়াটা স্ট্রেচ করার সময় কমে যায় রিয়েল লাইফে, তখন আমার অ্যাকচুয়াল ইয়াং মডুলাসের ভ্যালুটা কি আসবে? গাইস ক্যান ইউ আইডেন্টিফাই? বেড়ে যাবে। গ্রেটার। ইয়েস, ই উইল বি গ্রেটার। এবার বুঝতে পারছো? স্যার গ্রাফটা তাহলে একটা কার্ভ আসার কথা না? গ্রাফ তো অবশ্যই তখন কার্ভ আসবে, বাট আমরা অ্যাজিউম করে নেই যে আমার ক্রস সেকশনাল এরিয়া থ্রু আউট কনস্ট্যান্ট থাকে, but which is not the case. Now you know cross sectional area change হয়ে গেলে আমার calculated value of young modulus এ কিভাবে চেঞ্জ আসবে। Is it clear everyone? Yes, sir. Okay, fine. Unit তাহলে that's 1 শেষ স্যার। So unit 1 শেষ। Yes, we are done with unit 1. Nice, high five. So কালকে এটা ক্লাস স্টার্ট করলাম, আজকে ইউনিট 1 শেষ হয়ে গেল। Exactly, unit 1 technically আমার শেষ হয়েছে, তোমাদের কিন্তু এখনো শেষ হয় নাই। You guys need to practice a lot. অনেক প্র্যাকটিস করা এখনো বাকি ইউনিট 1 পুরোপুরি শেষ করার জন্য। অর্ণিমা জিজ্ঞেস করলে 3টা কি ফিজিক্যাল ক্লাস করব না? স্যার আপনার ক্লাস করব ডেফিনেটলি। জি স্যার বলেন। স্যার কিউপি যে দেওয়ার কথা, আমরা কিউপিটা পাবো কবে? স্যার এটা প্রেসে পাঠিয়ে দিছি, এটা প্রিন্ট হচ্ছে। একটা মিস্টেক করছিল ওরা, এটা রেকটিফাই করে আবার দিছি। এটা ওরা এখন প্রেসে প্রিন্ট করতেছে, রেডি হয়ে গেলে 3টাকে দিয়ে দিব। ঠিক আছে, যখন ফিজিক্যাল ক্লাস করতে আসবা তখন আমাদের ক্লাস রিসেন্টলি আমাদের কি মানে রেগুলার ক্লাসেস হবে না ওই যে সরকার যেটা বললো যে এক সপ্তাহে একটা ক্লাস এরকম কিছু? শুনো, আমাদের তো সরকারের কথা শুনো, তোমার বুঝতে হবে এই যে ইনফরমেশন গুলো আসতেছে এটা কার জন্য এক্স্যাক্টলি? আর উই আন্ডার দ্য জুরিসডিকশন অফ দ্য ন্যাশনাল বোর্ড? না, যে ইনস্ট্রাকশনস গুলো No, sir. আসতেছে এগুলা কিন্তু ন্যাশনাল বোর্ডের জন্য, রাইট? স্কুল কলেজ খুলে দিবে বাধ্যতামূলক ভাবে, দ্যাট ইজ ফর the instructions are for the national board. We do not fall under the realm of national board, so we have our own কি বলবো কনস্টিটিউশন। আমরা আমাদের হিসাবে আগাবো, মানে এই কি অ্যানাউন্সমেন্ট আসলো এটা দেখে কোনো ডিসিশন নেওয়ার কোনো কিছুই নেই এখানে, বুঝছো? আমরা একটু সিচুয়েশনটা অবজার্ভ করি, ইনফেকশন রেটটা দেখি, তখন অবশ্যই আমরা খুলবো। সারা জীবন তার অনলাইনে ক্লাস নিব না, ডেফিনেটলি তোমাদের ব্যাচ থেকে আমরা ইনশাল্লাহ স্টার্ট করতে পারবো, ফিজিক্যাল ক্লাসে স্টার্ট করতে পারবো, কিন্তু 12 তারিখ থেকে না, দ্যাটস ফর শিওর। ঠিক আছে, আর দ্যাট ইজ নট অ্যান ইনস্ট্রাকশন ফর আস, এতটুকু তুমি রেস্ট অ্যাশোর্ড থাকো, বুঝছো? জি স্যার, বুঝেছি। মানে 12 তারিখটা তোমাদের জন্য অ্যাপ্লিকেবল না। না না, এই যে অনিমা জিজ্ঞেস করছে 12 তারিখ থেকে, না, 12 তারিখ হ্যাজ নাথিং টু ডু উইথ ইউ। 12 তারিখের ইনস্ট্রাকশনটা আর ফর ন্যাশনাল বোর্ডস, বুঝছো? ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরেই সবাই দেখতে পারবো সামনাসামনি। আর ভ্যাকসিনটার যদি স্কোপ থাকে নিয়ে নিও, ভ্যাকসিনটা নিলে ডেফিনেটলি ইটস বেটার। ওকে, আর আজকে তো একটা রিপোর্ট দেখলাম যে স্টুডেন্টদেরকে নাকি ইয়ার ভ্যাকসিন দিবে, ফাইজার আর মডার্না। ফাইজার, হ্যাঁ স্যার। জি স্যার, ফাইজার এটা তো খুবই ভালো, এটা তো খুবই ভালো। জি স্যার। রাইট, সো স্কোপ থাকলে অবশ্যই নিয়ে নিও। অলরাইট, দ্যাটস ইট ফর টুডে। সি ইউ গাইস ইন দ্য নেক্সট স্যার ক্লাস। স্যার বাসায় বসে নিজে থেকে যদি ফিজিক্স পড়তে চাই তাহলে কি জাস্ট পিডিএফ গুলো পড়লেই হবে? পিডিএফ গুলা পড়বা আর আমার ওয়ার্কশিট গুলো আরেকবার দেখবা। প্রত্যেকটা টপিকের পরে যখন আমি ওয়ার্কশিট দেই, ওয়ার্কশিট দেখবা। নেক্সট ক্লাসে উইল সলভ দ্য ওয়ার্কশিট। সলিড ম্যাটেরিয়ালস এর উপরে যে ওয়ার্কশিট আমি রেডি করে রাখছি, দিস ওয়ান, এক সেকেন্ড দাও আমাকে টাইম, দেখাই দেই। দিস ইজ দ্য ওয়ার্কশিট দ্যাট উইল বি সলভিং ইন দ্য নেক্সট ক্লাস। এই যে এটা আমরা নেক্সট ক্লাসে সলভ করব। ঠিক আছে, এটা সলভ করলে স্যার, একটা তখন উই প্রশ্ন ক্যান ছিল। সে যে আমাদের ইয়েস, ও আমি তো দেখাইলাম, দেখলাম তো না মনে হয়। দেখতে পাচ্ছিলা কেউ? না স্যার আসেনি। তোমার তো স্ক্রিন শেয়ারিং অফ, এক সেকেন্ড টাইম দাও, চেক দিস আউট। এই যে এই ওয়ার্কশিটটা আমরা করব, এইটা শেষ করা মানেই হলো আমাদের পুরোপুরি ইউনিট 1 শেষ হওয়া। বলেন কি কোয়েশ্চেন? স্যার মান্থ এন্ডে কি যে এক্সামটা নেবেন সেপ্টেম্বর, ওটা কি পুরো ইউনিট 1 এর উপর আই গেস? এটা এখনো ডিসাইড করি নাই। এটা আমি ফ্লুইড এটা ফার্স্ট টপিক আর সলিড ম্যাটেরিয়ালস ইনক্লুড করতে পারি, কিন্তু পুরো ইউনিট 1 এর উপর নিব নাকি এটা এখনো ডিসাইড করি নাই। পুরো ইউনিট 1 এর উপর নিলে তো এটা ক্লাস টেস্ট থাকবে না, তখন দিস উইল বিকাম আ প্রি মক, সেটাও নিতে পারি। ঠিক আছে, এটা তোমাদের প্রোগ্রেস দেখে আমি ডিসাইড করব। ওকে গাইস, তাহলে আজকে এতটুকুই থাক, ক্লাসের টাইম শেষ, আমরা আবার নেক্সট ক্লাস স্টার্ট হয়ে যাবে। টেক কেয়ার গাইস, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আল্লাহ আসসালাম। হাফেজ স্যার, আসসালামু ওয়া আলাইকুম আলাইকুম। আসসালাম।